দিল। শামসুদ্দিন শাহনেওয়াজ রাগান্বিত কণ্ঠে জেসমিনকে বলল, কাল থেকে অসুস্থ, আর ছেলের জন্য আমি কিন্তু তোমাকে কিছু বলিনি জেসমিন। তোমাকে দেখে মনে হচ্ছে বেশ অসুস্থ। তোমার এসব কাজকর্মকে আমি পাগলের বলবো না, না শয়তানি বলবো। শামসুদ্দিনের কথায় জেসমিন বিশেষ কোনো পাত্তা দিলেন না। পুনরায় সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, আমার কাছে ওর একটা ছবি আছে, খেয়ে দিয়ে ঘরে আসিস, তোকে দেখাবো কেমন। আজে বাজে কথা বাদ দিয়ে খাবারে মনোযোগ দাও আম্মু। সমুদ্রের শীতল কণ্ঠস্বর, সমুদ্রের সেই শীতল কণ্ঠস্বর যেন স্রোতকে একটা ঝড়ের আভাস দিল। তবে তাকে বিশেষ বিচলিত হতে দেখা গেল না, কেননা এই ঝড়টার ভীষণ দরকার। এদিকে সমুদ্রের এমন গাছাড়া ভাব জেসমিনের একটু পছন্দ হলো না। তার ক্ষমতা থাকলে আজ এখনই ওই মেয়েকে এনে সমুদ্রের সাথে বিয়ে দিয়ে দিতেন, কিন্তু তার তো সেই ক্ষমতা নেই। সমুদ্র পরিষ্কার করে কিছু বলল না। আজে বাজে কথার কি আছে এখানে? সম্বন্ধ পাকাপোক্ত করব, তো ওদের বাড়িতে আসতে বলবো না? কিসের সম্বন্ধ? কোন সম্পর্ক পাকাপোক্ত করতে তুমি কাদের বাড়িতে ডাকবে? আম্মু অনুরোধ করছি একটু ম্যাচিওর আচরণ করো। এই বাচ্চামোগুলো তোমাকে আর মানাচ্ছে না। আর আমারও ধৈর্যের একটা সীমা আছে। আমি চাইছি না তোমার সাথে এমন কোনো আচরণ করতে যাতে তুমি কষ্ট পাও। তাই আমিও আশা করছি তুমি আমাকে এমন কোনো আচরণ করতে বাধ্য করবে না। খাবার খেতে এসেছো, খাবার খাও। হুমকি দিচ্ছিস তুই আমায়? আমি বাচ্চামো করছি? কাল অবধি তো ঠিকই ছিলি, আজ আবার তোর মাথাটা কে ঘুরিয়ে দিল? আমার আসতে একটু দেরি হয়েছে, এর মাঝে তোর কানে ওদের মন্ত্র দেওয়া শেষ, তাই না? সমুদ্র খাবারের প্লেটটা একটু সামনের দিকে ঠেলে দিল। কাঁচের জগের সাথে কাঁচের প্লেটটা ধাক্কা লাগতে একটা মৃদু শব্দের সৃষ্টি হলো। শব্দটাকে মৃদুও বলা চলে না, কেননা সেই শব্দে জেসমিন হালকা কেঁপে উঠেছিলেন। ভাতের মধ্যে সমুদ্রকে হাত ধুতে দেখে জেসমিন উৎকণ্ঠিত গলায় বললেন, কি হলো বাবা, খাবার খেলি না কেন? খেতেই তো বসেছিলাম আম্মু, কিন্তু তোমার মনে হয় সেটা খুব বেশি একটা পছন্দ হলো না। কাল থেকে আমি তোমায় বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বারবার সেই একই জায়গায় গোল গোল করে ঘুরপাক খাচ্ছ। সমুদ্রের রাগী গলা বলা কথাগুলোর প্রেক্ষিতে জেসমিন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুই আমার সাথে এমন করে কথা বলছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই। কিসের ভালো কথা বলছো তুমি আম্মু? আমি কাল সারাদিন কেন চুপ করেছিলাম জানো? কারণ আমি ভেবেছিলাম তুমি আমায় বেশি ভালোবাসো। আর যেহেতু তুমি নদীকে অপছন্দ করো, তাই হয়তো ভাবছো আমার জন্য ও ঠিক নয়, সেজন্য এমন করছো। কিন্তু আমি এখন বুঝতে পারছি এই সবটাই শুধুমাত্র তোমার জেদ। তুমি তোমার ইচ্ছের বাইরে কিছু হোক এটা চাও না। ছোট মাকে নিচু করার জন্য তুমি তোমার ইচ্ছেটা প্রতিষ্ঠা করতে চাইছো। এর থেকে বেশি আর কিচ্ছু না। যদি তুমি সত্যি আমার কথা ভাবতে, তাহলে তুমি আগে দেখতে কোনটাতে আমি খুশি হচ্ছি। সমুদ্রের বজ্রকণ্ঠে বলা কথাগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে গেল যেন। সমুদ্র যে জেসমিনের সাথে এভাবে কথা বলতে পারে সেটা সবারই ভাবনার বাহিরে ছিল। তবে এতক্ষণে ওর কথার দ্বারা এটা স্পষ্ট হলো যে পুরো বিষয়টা শুধুমাত্র ঠান্ডাভাবে সামলানোর জন্য কাল চুপ ছিল। তবে এখন যখন বুঝতে পেরেছে যে তার শান্ত স্বভাবটাই জেসমিনের এখন অযৌক্তিক আবদারগুলো আরও বাড়িয়ে দিচ্ছে, তখন আর শান্ত থাকতে পারল না। এদিকে সমুদ্রের এমন ব্যবহারে জেসমিন শব্দ করে কেঁদে উঠে বলল, আমি জানতাম এমনই হবে। সারা জীবন তোদের সবার ভালো ভাবতে গিয়ে আমি খারাপ হয়ে এসেছি। তাহলে এমন ভালো তুমি কেন ভাবতে যাও? তুমি একবার ভেবে দেখো না, তাই না, যে তোমার এসব আচরণের জন্য আমি, মিষ্টি আর আব্বু সবার সামনে কতটা নিচু হয়ে যাই। কাল তুমি নদীর সাথে যা করেছো সেটা কিন্তু ক্ষমার অযোগ্য। ছোট মা যদি চাইতো তাহলে এর জন্য কিন্তু তুমি অনেক বড় শাস্তি পেতে পারতে আম্মু। তোমার দৃষ্টিতে কাল একজনকে প্রাণে মেরে ফেলার একটা তীব্র ইচ্ছে কাজ করছিল। একটু ভাবো তো আমার কতটা খারাপ লাগছিল তখন এটা ভেবে যে আমার আম্মু একটা খুনি পর্যন্ত হতে পারে। কি মনে করে যেন জেসমিন এবারে কিছু বললেন না, হয়তো বলার মতন কিছু খুঁজে পেলেন না। ওনাকে চুপ করে থাকতে দেখে সমুদ্র পুনরায় বলল, তুমি আজ অব্দি কি কি অন্যায় করেছো সেগুলো কিন্তু আমি জানি সব আম্মু, কিন্তু তারপরও সবসময় চেষ্টা করেছি যেন সেগুলো ভুলে তোমাকে কেউ খোঁচা দিতে না পারে। আব্বু তোমার সাথে যদি খারাপ আচরণ করতো তাহলে আমি বাধা দিতাম। তুমি বুঝতে পারো সবার চোখে তোমার জায়গাটা ঠিক কি? আমার খুব খারাপ লাগে তখন যখন আমি বুঝতে পারি যে আমার মাকে কেউ সম্মান করে না। আর যারা তোর মাকে সম্মান করে না, তুই তাদের সাথেই আবার নতুন করে আত্মীয়তা পাতাতে চাইছিস? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, কিন্তু পারছে না। উপস্থিত কেউ বুঝতে পারছে না যে সমুদ্রের পরবর্তী পদক্ষেপটা ঠিক কী হতে পারে। খুব অল্প জায়গার মাঝে কিছুক্ষণ পায়চারি করতে করতে হুট করে সে চেয়ারটায় বসেছিল, তার পায়ে সদর একটা লাথি মারলো। চিৎকার করে উঠে জেসমিনকে বলল,
তুমি তোমার নিজের কর্মের জন্য সম্মান হারিয়েছো। শোনো আম্মু, আমি আজ সকাল অবধি ভেবেছিলাম যে আমি তোমার সাথে উঁচু গলায় কথা বলবো না, আমি শান্তভাবেই তোমাকে সবটা বোঝাবো। কিন্তু আমি এখন বুঝতে পারছি সেটা কখনোই সম্ভব না, কারণ তুমি আমার আগে তোমার জেদকে প্রাধান্য দিচ্ছ। তোমার কি যেন বোনের কথা বললে না? যদি ওদের মধ্যে থেকে কোনো একজন এই বাড়িতে পা রেখেছে, তাহলে কিন্তু আমি একটা তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বো। জেদ দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, দেখাচ্ছি। ভুলে যেও না আমি তোমারই ছেলে। আমার জেদ তোমার থেকে একটু হলেও বেশি আছে। আমি যখন একবার বলেছি নদীকে বিয়ে করব, তার মানে নদীকেই করব। আমি আর খুব বেশি একটা দিন তোমাকে রাজি করানোর চেষ্টা করব না, কারণ আমি বুঝতে পারছি তুমি রাজি হবেই না। আর কয়েকটা দিন চেষ্টা করব। যদি তুমি রাজি না হচ্ছ, এক কাপড়ে নদীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাব। আর আমি শাহনেওয়াজ বংশের ছেলে, সমুদ্র শাহনেওয়াজ। এ কথা তোমায় লিখে দিচ্ছি যে একবার যদি আমি বাড়ি থেকে বের হই, তুমি আর জীবনেও আমার মুখ দেখতে পারবে না। কথাটা বলে সমুদ্র বেরিয়ে গেল। ওর পেছন পেছন স্রোত উঠে চলে গেল। এক একে সবাই যে যার ঘরে চলে গেল। বসে রইল শুধু জেসমিন একা। মিষ্টি অবশ্য যায়নি। এগিয়ে এসে জেসমিনের পাশে চেয়ার টেনে বসলো। জেসমিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এই অশান্তিগুলো করে কি পেলে আম্মু? ভাইয়ার মতো মানুষ বিগড়ে গেল। যদি তুমি ভাইয়ার কথা মেনে নিতে, তাহলে ভাইয়া সারা জীবন তোমার কথা শুনতো, কিন্তু এখন কি আর শুনবে? জেসমিন চুপ করে রইলেন। এখন আর কাঁদছেন না। তার অভিব্যক্তি বোঝা বড্ড মুশকিল। কেমন যেন ঝিম ধরে বসে আছেন। মিষ্টি আর কিছু বলে না, উঠে চলে গেল। ভাবলো জেসমিনকে একটু একা থাকতে দেওয়া উচিত। কে জানে জেসমিনের মাথায় আবার নতুন কি ঝামেলা তৈরি হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তাও সমুদ্র বাড়ি ফিরল না। ফোনটা অবধি বন্ধ। নদী অনেকবার চেষ্টা করেও ফোনে সমুদ্রকে পেল না। নয়নের নাম্বারটাও নেই। থাকলে ওর থেকে খোঁজটা পাওয়া যেত অন্তত। স্রোত, মিষ্টি ওরাও কেউ নেই। শেষে বাধ্য হয়ে নদী ভাবল স্রোতের বাড়িতেই যাবে। সকালে সমুদ্র পিছনে পিছনে স্রোতও বেরিয়ে গিয়েছিল। ওই বাড়িতেই থাকতে পারে। গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। বসার ঘরে কেউ নেই। এ বাড়িতে যে এখনো এতগুলো মানুষ রয়েছে সেটা কেউ না জানলে বুঝতেই পারবে না। আজ দুটো দিন হলো পুরো বাড়িতে নীরবতা চলছে। স্রোতের বাড়ির উঠোনে টিনের বেড়া দেওয়া। মাঝারি সাইজের রান্নাঘরে মাটির উনুনে রান্না করছে মিষ্টি। মাটির চুলোয় রান্না করতে সে বেশ পারদর্শী না, তবে খুব একটা অসুবিধা যে হচ্ছে তাও বলা যায় না। এই অসময়ে সেখানে নদীকে দেখে একটু চমকালো। প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, তুই এখানে কেন এসেছিস নদী? সমুদ্র ভাই এখানে আছে, তাই না মিষ্টি আপু? হ্যাঁ, ঘুমোচ্ছে। কিন্তু কেন? বাড়িতে আবার কিছু হয়েছে নাকি? মিষ্টির কণ্ঠে তীব্র উদ্বেগ প্রকাশ পেল। নদী বলল, না, বাড়িতে কিছু হয়নি আসলে। দুপুর হয়ে গেল, তাও সমুদ্র ভাই বাড়ি ফিরলো না, ফোনটাও বন্ধ পাচ্ছিলাম, সেজন্য চিন্তা হচ্ছিল। আমি জানতাম যে সমুদ্র ভাই এখানেই থাকবে, তাই দেখতে এলাম। মিষ্টি হাফ ছেড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, তাও কিছু হয়নি। তোকে আসতে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ঘরে আছে সমুদ্র ভাই, দেখা করে আয়। নদী বাধ্য মেয়ের মতন মাথা নাড়িয়ে সাজা নিয়ে মিষ্টির ঘরের দিকে পা বাড়ালো। দুটো ঘর পাশাপাশি। মিষ্টির ঘরে ঢুকতে ধরে নদীর পাশের ঘর থেকে কারো গঙ্গানির আওয়াজ পেল। নদী জানে ওই ঘরটা ঝিনুকের। কৌতূহল বশত একবার উকিয়ে দিল। হ্যাঁ, ঝিনুকই আছে। নদী ধীর পায়ে ঘরের ভিতরে ঢুকলো। ঝিনুক বিছানায় শুয়ে আছে। এই গরমের দিনেও তার গায়ে কাঁথা দেখা গেল। গঙ্গানির শব্দটাও ঝিনুকের মুখ থেকেই বের হচ্ছে। তবে কি ঝিনুক অসুস্থ? নদী ওর কপালে হাত রাখতে আটকে উঠল। গা জ্বরে পড়ে যাচ্ছে। ঝিনুকের পাশে দেখলো একটা বাটিতে পানি আর কাপড় রাখা। তাড়াহুড়ো করে কাপড়টা ভিজিয়ে ঝিনুকের কপালের উপর রাখলো। কারো উপস্থিতি বুঝতে পেরে ঝিনুক অস্পষ্ট গলায় বলল, মিঠা ভাবি, আইসো তুমি? আমার একটু পানি দিবা? গলা খান শুকাইয়া গেছে। নদী জানে যে যদি ঝিনুক বুঝতে পারে যে মিষ্টি না এসে নদী এসেছে, তাহলে আবার হয়তো রাগারাগি করবে। তাই কোনো প্রকার বাড়তি শব্দ করলো না। তবে বিপত্তি বাঁধল পানি খাওয়ানোর আগে। ঝিনুকে তো অন্তত মাথাটা একটু তুলতে হবে। বাধ্য হয়ে নদী ঝিনুকের মাথার নিচে হাত রেখে ধীর গলায় বলল, ঝিনুক আপু, একটু মাথাটা তোলো প্লিজ, না হলে তো পানি খেতে পারবে না। নদীর কণ্ঠটা কানে যেতেই ঝিনুক সচকিত হয়ে চোখ মেলে তাকালো। জ্বরের জন্য লাল হয়ে ওঠা তার চোখ দুটো নদীকে দেখতে পেয়ে আরেকটু লাল বর্ণ ধারণ করলো। ঝিনুক ভুলে গেল নিজের অসুস্থতার কথা। দুর্বল শরীরটা টেনে বসাতে চেষ্টা করলো। নদী সাহায্যের জন্য হাত বাড়ালো, কিন্তু ঝিনুক সেটা ফিরিয়ে দিল। গম্ভীর গলায় নদীকে বলল, কেন আইসো তুমি এখানে?
নদী কেন এসেছে সেই উত্তর আর দিল না, না হলে ঝিনুক আরও রেগে যেতে পারে। হাতের পানির গ্লাসটা ঝিনুকের দিকে বাড়িয়ে দিয়ে বলো। পানি খেয়ে নাও আপু। ঝিনুক নদীর হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল মেঝেতে, বজ্রকণ্ঠে বলে উঠল। ভালো মানুষের দেখাতে আইসো আমারে? আমার সমুদ্র ভাইরে কায়রা নিয়া এখন আমার উপরে দরদ দেখাইতাছো? পানি না দিয়া পারলে আমারে বিছতে। তোর ঢং দেখানোর চাইতে আমি মরুম, তাও ভালা। নদী কাঁদো কাঁদো কণ্ঠে বলো। এমন কেন করছো ঝিনুক আপু? তুমি পানি খেতে চাইলে জন্যই তো আমি পানি দিলাম। তোর কাছে খাইতে চাই নাই, আমি ভাবছিলাম মিঠা ভাবি আইছে তাই খাইতে চাইছিলাম। নাইলে তোর মুখ দেখানেরও আমার ইচ্ছা নাই। তুই বাইর হইয়া যা আমার ঘর থেকে। মিঠা ভাবি, ও মিঠা ভাবি, ভাই। ঝিনুকের এমন চেঁচামেচির আওয়াজে রান্নাঘর থেকে ছুটে এলো মিষ্টি। ওর পেছন পেছন সমুদ্র দৌড়ে এলো। মিষ্টি আতঙ্কিত গলায় বলো। কি হয়েছে ঝিনুক, চেঁচাচ্ছিস কেন? ঝিনুক আঙুলের ইশারায় নদীকে দেখিয়ে রাগান্বিত কণ্ঠে বলো। ওরে আমার ঘরে কে আইতে কইছে? তুমি জানো না আমি ওরে সহ্য করতে পারতাছি না? ওরে আমার চোখের সামনে থেকে সইরা যাইতে কম মিঠা ভাবি। আমার বাড়ির উঠানেও যেন আমি ওরে না দেখি। ঝিনুকের এমন আচরণে মিষ্টি তপ দেখে গেল। এদিকে নদী ঘরের এক পাশে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। সমুদ্র একবার নদীর দিকে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে ঝিনুককে বলো। কি সমস্যা ঝিনুক? তুই নদীর সাথে এমন করছিস কেন? হ, সব সমস্যা তো আমারই। তুমি খালি ঝিনুকেরই সমস্যা দেখবার পাও সমুদ্র ভাই। তুমি তো ওরে ভালোবাসো, এর লাইগা ওর কোনো দোষ তো তোমার চোখে পড়বো না। কিন্তু আমারে তো আর ভালোবাসো না, এর লাইগা সব দোষই ঝিনুকেরই। বাড়াবাড়ি হচ্ছে না ঝিনুক? তোর দিকটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যে ব্যবহারটা নদীর সাথে করছিস সেটা কি আদৌ ঠিক? ও তো এই বিষয়ে কিছু জানেই না। হ হ, তোমার নদী তো কিছুই বোঝে না, আর তুমি তোমার নদীর ঠং বোঝো না। মুই তো এত ঠিক ভুল বুঝি না গো সমুদ্র ভাই। আর মুই তো জানি তোমার চোখে ঝিনুক সারা জীবনই ভুল, আর তোমার নদী ঠিক। আমি মাইনা নিলাম আমি ভুল। তুমি এখন আর তোমার নদীরে নিয়ে আমার চোখের সামনে থেকে সইরা যাও। তোমার ওর লগে পীড়িত উতলাইয়া পড়লেও আমার পড়তেছে না। বাজার করতে গিয়েছিল স্রোত। রান্নাঘরে বাজারের ব্যাগগুলো রেখে উঠোনে মিষ্টিকে দেখতে পেল না। আশেপাশে চোখ বোলাতেই ঝিনুকের ঘর থেকে ওর চেঁচানোর শব্দ পেল। ভুজরা কুচকে এলো তার। ঝিনুকের ঘরে যেতে ওর কানে ঝিনুকের বলা কথাগুলো এলো। ঝিনুকের থেকে এমন ব্যবহার স্রোত আশা করেনি। সমুদ্র যে বেশি কিছু বলতে পারছে না সেটাও বুঝলো। তবে ঝিনুককে থামানো দরকার, আর স্রোত ছাড়া মনে হয় না ওকে এখন কেউ থামাতে পারবে বলে। কি হয়েছে তোর ঝিনুক? শ্রুতির কণ্ঠ পেয়ে ঝিনুক যেন আরো একটু প্রশ্রয় পেল। ফুপিয়ে কেঁদে ওঠে, নদীকে দেখিয়ে বলো। ভাই, তুমি ওরে আমার বাড়ি থেকে বাইর হইয়া যাইতে কও। নদী হাতের উল্টো পিঠে চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যেতে ধরলে স্রোত আটকালো। প্রশ্নিত গলে জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছ? নদী কান্না মিশ্রিত কণ্ঠে বলো। ঝিনুক আপু অনেকবার চলে যেতে বলেছে আমাকে, এখনো বললো। ও বললেই তোমায় চলে যেতে হবে? ঝিনুক আপুর বাড়ি থেকে ঝিনুক আপু চলে যেতে বলছে তো যাব না। বিছানার ওপর বসা ঝিনুক পুনরায় স্রোতকে উদ্দেশ্য করে বলো। ওরে আটকাইতাছো কেন ভাই? বাইর কইরা দাও। স্রোত অগ্নিদৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে বলো। আর একবার যদি তোর মুখ দিয়ে এই কথাটা বেরিয়েছে, আমি কিন্তু তাহলে ভুলে যাব ঝিনুক যে তুই অসুস্থ। তোর বড় ভাই আমি, তাই তোকে শাসন করার অধিকার এখনো আমার আছে। ঝিনুক আহত গলায় বলো। তুমি ওর লাইকা আমারে বকতাছো ভাই? সাবধান করে দিলাম তোকে। তুই যেমন আমার বোন, নদীও তেমন আমার বোন। এই বাড়িতে তোর যেমন অধিকার আছে সে সমান অধিকার নদীরও আছে। তুই কোন সাহসে ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? হ্যাঁ, শাহনেওয়াজ বাড়ি ওর, এই বাড়ি ওর, ওর বিলেতি বাড়ি ওর, সমুদ্র ভাই ওর। এখন তো মনে হইতাছে তুমি ওর। আর এই ঝিনুকের কিছুই নাই, কেউই নাই। এমন ব্যবহার করলে সত্যি তোর কেউ থাকবে না। তোকে তো দেখছি আমি মানুষ করতে পারিনি। গুণ তো পেয়েছিস শোয়েব শাহনেওয়াজের। নিজের মানুষদের কি করে কষ্ট দিতে হয় সেটাই শুধু পারিস। কয়দিন ওনার সাথে থেকে যেন আরো বেড়েছে ওই গুণটা। সমুদ্র স্রোতকে আটকাতে ধরলে স্রোত চোখ গরম করে সমুদ্রের দিকে তাকিয়ে বলো। আর তুই চুপ করে থাক। তোর সামনে নদীর সাথে খারাপ ব্যবহারটা করেছিল কোন সাহসে? তোকে কি আমি ঝিনুককে শাসন করার অধিকার দিইনি? ন্যায় অন্যায় বোধ কি তোর হারিয়ে গেছে? সমুদ্র থেকে চোখ ঘুরিয়ে এবার নদীর দিকে তাকিয়ে বলো।
আর নদী, তোমায় একটা কথা বলি, আমি জানি তুমি খুব সহজ সরল মনের একটা মেয়ে, তোমার এই গুণটা আমার ভীষণ পছন্দ। কিন্তু একটা কথা কি জানো, আজকাল তোমার এই একটা গুণ আমায় বড্ড বিরক্ত করছে, সেটা হলো অন্যায় দেখেও তোমার চুপচাপ থাকাটা। তুমি নিজে কোনো ভুল করেছো কি করনি সেটা বোঝো না, যে কেউ তোমাকে যা তা অপমান করছে তুমি চুপচাপ সহ্য করে নিচ্ছ, এর মানেটা কি? এই শিক্ষা দিয়েছে ছোট মা তোমাকে? নদী মিনমিনে গলায় বলল, এই জায়গাগুলোতে আমি কথা বললে সমস্যা আরো বাড়তো বড় ভাই, সেজন্য চুপ করেছিলাম। সমস্যা বাড়লে বাড়বে, সব পরিস্থিতি সামাল দেওয়ার দায় কি তোমার একার? ঝিনুক তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল, আর তুমিও চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে কেন? অধিকার দেখিয়ে বলতে পারলে না যে এটা তোমারও ভাইয়ের বাড়ি, তুমি যাবে না এখান থেকে? নদী কিছু বলল না। সমুদ্র বলল, ওকে এই কথাগুলো বুঝিয়ে কোনো লাভ নেই ভাই। ও সব সময় সবকিছু সয়ে যেতেই পছন্দ করে। ওই যে একটা কথা আছে না, যে সয় সে রয়। নদী মনে হয় এই কথাটায় খুব বেশি বিশ্বাস করে। নদীর সাথে সবার এত ভালো ব্যবহার ঝিনুকে ঠিক সহ্য হচ্ছে না। নদীকে দেখলেই তার সারা শরীরে আগুন ধরে যাচ্ছে যেন। কাঁথামুড়ি দিয়ে বিছানায় শুতে শুতে সবাইকে উদ্দেশ্য করে ঝাঁঝালো গলায় বলল, এই ঘরটা তো তুমি আমারই দিছো তাই না ভাই? তাই কইতাছি সবাই মোর ঘর থেকে বাইর হইয়া যাও। তোমাগোর কারণ আগে মই কথা কমু না। স্রোত আবারও কিছু বলতে ধরলে নদী ওকে আটকালো। কেননা ঝিনুক যে বুঝি এখন কোনো লাভই হবে না। কেউ আর কোনো কথা না বলে সবাই বেরিয়ে গেল। সমুদ্র নদীকে নিয়ে সোজা মিষ্টির ঘরে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। মিষ্টি চিন্তিত গলায় স্রোতকে বলল, এই স্রোত, ভাইয়া নদীকে এভাবে টেনে নিয়ে গেল কেন? তুমি একটু গিয়ে বলো না যে নদীকে আবার যেন বকাবকি না করে। এখন গিয়ে ওদেরকে ডাকা আমার মানায় না মিষ্টি। মিষ্টি বিস্ময়ের সুরে বলল, ও মা, এখানে না মানানোর কি আছে? অনেক কিছুই আছে, আমি ওদের দুজনেরই বড় ভাই। তুমি এখন সম্পর্কে ওদের দুজনেরই বড় ভাবি, তাই তোমারও যাওয়ার দরকার নেই, চুপচাপ থাকো। কথাবার্তা শেষ হলে এমনি বেরিয়ে আসবে। মিষ্টি কিছুক্ষণ স্রোতের কথাটা বোঝার চেষ্টা করলো। তারপর চোখ দুটো বড় বড় করে স্রোতের দিকে তাকিয়ে বলল, মানে তুমি কি বলতে চাইছো? ওরা দুজন কি করছে ভেতরে? স্রোত হালকা বিরক্তিকর মুখভঙ্গিতে বলল, তুমিও না মিষ্টি, দিন দিন কথাবার্তার লাইন হারিয়ে ফেলছো। এই নিয়ে আর কথা না বাড়িয়ে আমায় এক গ্লাস পানি দাও। মিষ্টি আর কথা বাড়ালো না। আরে সমুদ্র ভাই, এই ঘরে কেন নিয়ে এলে? তোকে জ্ঞান বুদ্ধি দিতে। নদী ভ্রু কুচকে বলল, তার মানে তুমি বলতে চাইছো আমার জ্ঞান বুদ্ধি কিছু নেই? সন্দেহ আছে নাকি তোর? সব সময় চুপ করে থাকিস কেন? যার কথা পছন্দ হবে না তাকেই উত্তর দিবি। সব সময় সবাই তোকে কথা শুনিয়ে এত শান্তি পায় কেন? উল্টো তাদেরকেও কথা শোনাতে পারিস না? আমি এসব অভ্যস্ত নই সমুদ্র ভাই। যবে থেকে সুইজারল্যান্ড গিয়েছি সব রকম অশান্তি আর ঝামেলা থেকে দূরে ছিলাম আমি। আমাদের পরিবারে আমি কখনো কোনো অশান্তি দেখিনি। আব্বু আম্মুর মাঝে যদি ঝামেলা হয়েও থাকে সেটা আমি কিংবা ভাইয়া কারোরই কখনো নজরে পড়েনি। কিন্তু দেশে ফেরার পর এত ঝামেলা দেখে আমি সত্যি অবাক হয়েছি। সত্যি বলতে পরিবারের মাঝে যে এত ঝামেলা থাকে সেটা আমার জানাই ছিল না। আমার না এই ঝামেলাগুলো সামলানোর ক্ষমতা আছে, আর না কারোর কথার প্রেক্ষিতে উল্টো তাকে কথা শোনানোর ক্ষমতা আছে। তাই বলে সব সময় চুপ করে থাকবি? কজনের মুখ আমি বন্ধ করব বলো তো? সবার যে আমায় পছন্দ হবে না এটাই তো স্বাভাবিক। আমি তো আর এখন জোর করে গিয়ে তাদেরকে বলতে পারি না যে আমায় পছন্দ করো। তারা যদি কথা শুনিয়ে শান্তি পায় তবে পেতে দাও। আমি তোমায় আবারও বলছি, আমি এত সব অশান্তিতে অভ্যস্ত নই। আমি একটু শান্তি চাই সমুদ্র ভাই। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে যখন কেউ কথা শোনায় তাকে তুই কথা শোনাতে ছাড়িস না কেন? এই প্রশ্নটা নদীকেও ভীষণ ভাবায়। বরাবরই সে খেয়াল করেছে সমুদ্রকে যদি কেউ মজা করেও খারাপ কিছু কথা শোনায় তবে সেটা নদী কোনো মতেই সহ্য করতে পারে না। অথচ ওকে অনেকেই অনেক কথা বলে, কিন্তু নদী সবসময় চেষ্টা করে চুপ থাকার। নদী তো বোঝে যে অন্যদের থেকে এই কথাগুলো শুনতে কতটা কষ্ট লাগে। সেই একই কষ্ট নদী আর কাউকে ফেরত দিতে চায় না। না হলে তো আর কোনো পার্থক্য রইল না। নদীকে চুপ করে থাকতে দেখে সমুদ্র পুনরায় বলে উঠল। কি হলো বল? নদী আলতো হেসে বলল, তোমাকে নিজের থেকেও একটু বেশি ভালোবাসি তো তাই।
সমুদ্র আরো কিছু বলতে নেবে তার আগে বাহিরে থেকে নয়নের চেঁচামেচির আওয়াজ কানে এলো। সেই সাথে জোরে জোরে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পেল। সমুদ্র তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দিতেই নয়ন বলে উঠল, এই শালা, দিন দুপুরে ঘরের দরজা বন্ধ রেখে কি করছিস? লজ্জা করে না তোর? চে চে চে, সমুদ্র, শেষে কিনা বড় ভাইয়ের বাড়িতে এসো তুই এই ছোট্ট মেয়েটাকে ছাড় দিলি না? নয়ন কথাটা বলতেই সমুদ্র ঠাস করে গালে একটা চড় লাগিয়ে দাঁতের দাঁত পিষে বলল, এরপর থেকে আমায় কিছু বলার আগে এই চরটা মনে রাখিস, তাহলে আর মুখ দিয়ে আবর্জনার মতন কিছু বের হবে না। নয়ন গালে হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুই কিভাবে আমায় চড়টা মারতে পারলি সমুদ্র? তুই কি মানুষ? আমার মতো একটা নিরীহ নিষ্পাপ বাচ্চা গায়ে হাত তুলে কিন্তু তুই ঠিক করলি না সমুদ্র। এর বদলা উপরওয়ালা তোর থেকে নেবে। মাথা কিন্তু এমনিতে গরম আছে নয়ন, আগেই বলছি সামনে থেকে সর, আর এসব আজে বাজে কথা বন্ধ কর। কেন, তোর আবার কি হয়েছে? ঝিনুক ঝামেলা শুরু করে দিয়েছে। আজ নদীর সাথে খুব খারাপ ব্যবহার করেছে। ওইদিকে বাড়িতে মাও শান্তি লাগিয়ে রেখেছে। নয়ন শব্দ করে হেসে উঠে বলল, তোর মায়ের তো কাজই অশান্তি লাগিয়ে রাখা ভাই। এটা নতুন কি? নতুন কিছু বল। নতুন খবরটা তো বললামই, ঝিনু। এটাও নতুন না। এমন কিছু যে হবে আমি অনেকদিন আগে থেকেই জানতাম। জানিস সমুদ্র, তোর জীবনের সব থেকে বড় প্যারা কি? তুই মহাজ্ঞানী মানুষ, তুই বল। দুইটা বলদ তোকে ভালোবাসে। ধর একজন চালাক আর একজন যদি বলদ হতো, কিংবা দুজনই যদি চালাক হতো, তাহলে আর এত অশান্তি হতো না। কিন্তু সমস্যাটা হয়েছে দুজনই বলদ হওয়াতে। মানে এরা নিজেরা তো বোঝে কমই, আবার যদি তুই ওদের ভালোর জন্য কিছু বোঝাতে যাস, তাহলে কেঁদে ফেলবে। নয়নের কথাটা হাস্যকর শোনালেও এটাই সত্যি। কিন্তু কথাটা নদীর একদমই পছন্দ হলো না। দরজার কাছে গিয়ে এসে রাগী গলায় নয়নকে বলল, তুমি বলদ, আমি না। নয়ন দাঁত বের করে হেসে বলল, এটা আবার বলতে হয় নাকি নদী? শোনো, আমরা সবাই বলদ আমাদের এই বলদদের রাজত্বে, নইলে বলদ রাজার সনে মিলব কি সত্ত্বে? আমরা সবাই বলদ। সবেমাত্র শাহনাজ বাড়িতে পা রাখল নদী। উদ্দেশ্য নিচের ঘর। সেদিকে পা বাড়াতেই কোত্থেকে যেন জেসমিন সামনে এসে দাঁড়ালো। দোতলার করিডোরে পায়চারি করতে করতে কারো একটার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল উর্মি। বসর ঘরের দিকে চোখ পড়তেই দেখলো নদীর মুখোমুখি দাঁড়িয়ে আছে জেসমিন। নদীর মুখ তখন ভয়ে শুকিয়ে গেছে, গুটি গুটি হয়ে দাঁড়িয়ে পড়ছে। ফোনের অপর পাশেই থাকা ব্যক্তিকে পরে কথা বলছে বলে ফোনটা কেটে দিয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো উর্মি। জেসমিন শুধু এক ধ্যানে নদীকে দেখছে। ভীষণ অদ্ভুত তার চাহনি। সে দৃষ্টিতে না আছে রাগ, না আছে খুব ভালোবাসা তো বহুত পরের কথা। একটু বেশি স্বাভাবিক লাগলো নদীর কাছে সেই দৃষ্টি। বড্ড শীতল। উর্মিও তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নেমে এসে নদীকে আড়াল করে দাঁড়িয়ে জেসমিনকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা আপনার? ওর সামনে এসে দাঁড়িয়েছেন কেন? জেসমিন নদীর উপর থেকে দৃষ্টি সরিয়ে এবার শীতল চোখে উর্মির দিকে তাকালো। তার দৃষ্টির মতো তার কণ্ঠ ভীষণ শীতল। আমাকে কি তোমার খুনি মনে হয়? ও সামনে এসে দাঁড়িয়েছে তো কি হয়েছে? আমি কি খুন করে ফেলবো তোমার ননদকে? উর্মি তা ছিল হেসে বলল, আপনার মতন মহিলার পক্ষে খুন করাও অসম্ভব কোনো ব্যাপার না। আর সত্যি বলতে, আমার চোখে আপনি একজন খুনি। মানুষের জীবন না কেড়ে নিলেও তার সম্মান ঠিকই খুন করতে পারেন। উর্মির কথার বিপরীতে জেসমিনও তা ছিল হেসে বলল, ভালোই কথা বলতে শিখে গেছো দেখছি। তা বাড়ির বউদের যে এত কথা বলতে নেই, সেটা বুঝি তোমার শাশুড়ি কিংবা তোমার মা শেখায়নি? অবশ্য শেখাবেই বা কি করে, দুজনেই তো কথা বলার ওস্তাদ। উর্মিও কম যায় না, পাল্টা জেসমিনকে খোঁচা দিয়ে বলল, তা আপনিও তো এই বাড়ির বউ, আর আমি এই বাড়ির বউ, মেয়ে দুটোই। আপনি যদি এত কথা বলতে পারেন, তাহলে আমিও পারি। জেসমিনের দৃষ্টি তীক্ষ্ণ হলো, সরু নাকের পাটা ফুলে উঠল। বোধহয় রেগে গেছে। তবে উর্মি তার রাগের ধার ধারে না, ব্যস্ত গলে বলল, তাড়াতাড়ি বলুন, কি কথা আছে নদীর সাথে? আমাকে তো তোমার খুনি মনে হয়, তাও ওকে আড়াল করে আমার সামনে দাঁড়াতে ভয় করলো না? না, করলো না। কেন জানেন? তার কারণ হলো নদীর গায়ে হাত দেওয়া যতটা সহজ, আমার গায়ে হাত দেওয়া ততটা সহজ না। এদিকে জেসমিন আর উর্মির এমন গুরুতর কথাবার্তায় নদী একটু ভরকালো। সব থেকে বেশি অবাক হলো উর্মির ওকে আড়াল করে দাঁড়ানোতে। তারপর আবার নদীর হয়ে কথা বলছে, ভাবা যায়? নদী উর্মির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আরে ভাবি, তুমি এত রেগে যাচ্ছ কেন? বড় আম্মু হয়তো এমনি কথা বলতে এসেছে।
উর্মি হালকা ধমক দিয়ে বলল, তুই চুপ কর, এসব কুটনামি বোঝার মতন বুদ্ধি তোর মাথায় নেই। নদী মুখ বাঁকালো। সবাই পেয়েছেটা কি? হ্যাঁ, সবাই একটাই কথা পেয়েছে যে নদীর বুদ্ধি নেই। আরে বাবা, বুদ্ধি ছাড়া কি কোনো মানুষ হয় নাকি? হ্যাঁ, হয়তো একটু কম আছে, তাই বলে বুদ্ধি নেই, এটা কেমন কথা? জেসমিনের দৃষ্টি এবং কণ্ঠ পুনরায় শীতল হলো। উর্মিকে উদ্দেশ্য করে বলো, সামনে থেকে সরে দাঁড়াও, নদীর সাথে কথা আছে আমার। উর্মি সামনে থেকে সরল না, গম্ভীর কণ্ঠে বলো, নদীর কান আছে, আমি সামনে থাকলেও আপনার বলা কথা ওর শুনতে অসুবিধা হবে না। বলুন কি বলবেন। জেসমিন আর কথা বাড়ালেন না। উর্মির সাথে নদীকে উদ্দেশ্য করে বলেন, কোথায় গিয়েছিলে? নদী পরিষ্কার মনে উত্তরটা দিতে চাইল, তবে উর্মি তাতে বাদ সাধলো। ও এখন কোথাও যাওয়া আসা করবে, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? অযথা ঝগড়া করো না, আমি তোমার সাথে কথা বলছি না। প্রশ্নটা নদীকে করেছি, ওকে উত্তরটা দিতে দাও। উর্মি আবারও কিছু বলতে ধরলে পিছন থেকে নদী ওর হাত চেপে ধরে উর্মি থামলো। ওর পাশে এসে দাঁড়িয়ে জেসমিনকে উদ্দেশ্য করে বলো, বড় ভাইয়ার বাড়ি গিয়েছিলাম। সমুদ্র কেমন আছে? জেসমিনের এই প্রশ্নে উর্মি আর নদী দুজনেই হৃদয়ের মাঝে গাঢ়ভার সৃষ্টি হলো। উর্মি বুঝতে পারল না জেসমিন কেন সমুদ্রের খোঁজ নদীর কাছে করছে, আর নদী বুঝতে পারল না যে জেসমিন কি করে জানলো যে সমুদ্র স্রোতের বাড়িতে আছে। কিন্তু কথা হচ্ছে, নদী তো বলতে পারবে না যে সমুদ্র স্রোতের বাড়িতে আছে, কেননা সমুদ্র স্রোত আর নয়ন তিনজনই ভালোভাবে ওকে বুঝে বাড়িতে পাঠিয়েছে, যেন কেউ জিজ্ঞেস করলে না বলে যে ওই বাড়িতে সমুদ্র ছিল। সমুদ্রের খোঁজ নদী জানে না। তেমন ভঙ্গি করে জেসমিনকে উদ্দেশ্য করে বলো, আমি তো জানি না বড় আম্মু। জেসমিন ভ্রু কুচকে বলো, আমার ছেলেকে আমার থেকে লুকাতে চাচ্ছ? বাহ, বেশ ভালো। তুমি চাইলেও আমার থেকে লুকাতে পারবে না। আমি জানি সমুদ্র স্রোতের বাড়িতেই আছে। উর্মি বলে উঠল, এতই যখন জানেন তাহলে নিজে গিয়ে খোঁজটা তো নিয়ে আসতে পারেন। অযথা নদীর থেকে শোনার কি প্রয়োজন? জেসমিন উর্মিকে অবজ্ঞা করলো। ওর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। পুনরায় নদীকে উদ্দেশ্য করে বলল, সমুদ্র কেমন আছে? নদী বলল, আর মিথ্যে বলে কোনো লাভ হবে না। আসলে এটা জানা কথাই যে সমুদ্রকে নিজের বাড়িতে না পাওয়া গেলে স্রোতের বাড়িতে পাওয়া যাবে। বরাবরই এমনটা হয়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, ভালোই আছে, তবে বলছিল মাথা ব্যথা করছে নাকি। নদীর মুখ থেকে এই উত্তর শুনে উর্মি অবাক হলো। নদী তার মানে সমুদ্রের সাথে দেখা করতে গিয়েছিল। জেসমিন পুনরায় বলল, বাড়ি ফিরবে কখন? বললো ফিরবে না নাকি। ও ফিরতে চায় না, নাকি তুমি কি ওকে কুবুদ্ধি শিখিয়ে দিয়ে এলে? নদী বিস্ময় ভরা কণ্ঠে বলো, আমি কেন শিখিয়ে দিতে যাব? আমি তো আরো সমুদ্র ভাইকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সমুদ্র ভাই এলোই না। এখানে আমার দোষ কি? নিজের দোষ জানতে চাও? তাহলে বলি কেমন। আমার ছেলের পিছনে ঘুরঘুর করাটাই তোমার দোষ। বিদেশ থেকে গ্রামে ফেরাটাই তোমার দোষ। এই যে নিঃশ্বাস হওয়ার ভান ধরে থাকো, এটাই তোমার দোষ। পাশ থেকে উর্মি বলে উঠল, আর এত কিছুর মধ্যে সব থেকে বড় দোষ কি জানেন? আপনার সমুদ্র ভাইয়ার মা হওয়া। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এত ঝামেলাই হতো না। আপনি বড্ড ঝামেলা তৈরি করেন। শোনো মেয়ে, 2 দিন পর চলে যাবে এই বাড়ি ছেড়ে, তাই তোমার সাথে আমি ঝামেলা করতে চাইছি না। আদৌ করে তোমার উপর আমার কোনো রাগ নেই, তাই বলছি শুধু শুধু আমার সাথে ঝামেলা করতে এসো না। কেন, নদীর মতন আমাকেও মারবেন নাকি? ভুলেও এই কাজটা করতে যাবেন না। আমি কিন্তু সেলফ ডিফেন্স কি করে করতে হয় সেই সবে এক্সপার্ট। ভার্সিটিতে তো কয়েকটা ছেলেও আমার কাছে সোজা হয়ে গেছে, আর আপনি তো মেয়ে। তার থেকেও বড় কথা, আমি নদী না। আর আমার মা বাবাও আমার শ্বশুর শাশুড়ির মতন আপনার প্রতি এত দয়া দেখাবে না। একদম জেলে দিয়ে ছাড়বে। আপনার নামে যে কি কি মামলা দেবে সেটা গুনে গুনে শেষ করতে পারবেন না। ভয় দেখাচ্ছ? সাবধান করছি। আপনাকে শুধু একটা কথাই বোঝাতে চাইলাম যে উর্মি আর নদী এক না। আজ যদি নদীর জায়গায় আমি থাকতাম তাহলে আপনাকে দেখিয়ে দিতাম। নেহা তো ছোট মানুষ, সেজন্য এখনো এত সমুদ্র সমুদ্র বলে চেঁচাচ্ছেন আপনি। আমি হলে
এই অবস্থাতেই থাকতেন না। চল নদী। কথাটা বলে উর্মি নদীর হাত ধরে টেনে উপরে নিয়ে গেল। জেসমিন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, গভীর মনোযোগে কিছু ভাবলেন। দোতলার করিডোরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে জেসমিনকে পর্যবেক্ষণ করলো উর্মি আর নদী। জেসমিনের অভিব্যক্তি ঠিক বুঝতে পারছে না, মহিলাটাও হুট করে কেমন যেন রহস্যময় হয়ে গেল।